তোমাদের দেখো, ভারতের আইন বিভাগ থেকে আর একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা এই বছরে আসার জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই প্রশ্নটা এক বছর পর পরই এসছে, দেখছি প্রতি বছরই এসছে, যবে থেকে নতুন সিলেবাস সৃষ্টি হয়েছে, সে এই নতুন সিলেবাস চালু হওয়ার পর থেকে। প্রশ্নটা হচ্ছে কি, ভারতীয় সংসদের দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো। অথবা কি থাকতে পারে, ভারতীয় সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে প্রথমে দেখো একটা ভূমিকাটা লেখা হয়নি, ভূমিকা দিয়ে দিব ওখানে, যে ভারতে পার্লামেন্টারিও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অনুসারে দুই ধরনের শাসক, নাম সর্বস্ব এবং প্রকৃত শাসক থাকে। কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক, কেন্দ্রীয় আইনসভা, সংসদ বা পার্লামেন্ট হচ্ছে কি দ্বিকক্ষযুক্ত। যে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে বা সংসদ বা পার্লামেন্ট রয়েছে, সেটা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। রাষ্ট্রপতি হচ্ছে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। এর আগের ভিডিওয় বলেছি যে তিনটি অংশ আমাদের ভারতের পার্লামেন্টের ক্ষেত্রে। যাই হোক, তাহলে কি দুটি কক্ষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়। এটাই স্বাভাবিক, যেহেতু দুটি কক্ষ রয়েছে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আইন পাস হয় এবং সে আইনগুলো পরবর্তী সময়ে শাসন বিভাগের ক্ষেত্রে তার পরিচালিত হয় একটা দেশ। এবার দেখো, ভারতের যেহেতু মূলত ব্রিটিশ মডেল গ্রহণ করা হয়েছে, অর্থাৎ আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, এটা ব্রিটিশের থেকে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ডের সংসদীয় শাসন ব্যবস্থা। তাই রাজ্যসভা লোকসভার থেকে ক্ষমতার বেশি অধিকার ভোগ করে। সেখানে দেখো কমন সভা এবং লর্ড সভা রয়েছে ইংল্যান্ডের ক্ষেত্রে। সেখানে দেখো কমন সভা লর্ড সভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে। তাহলে ভারতের ক্ষেত্রেও লোকসভায় বেশি ক্ষমতা ভোগ করে, যেহেতু এটা হলো কি জনগণের নির্বাচিত প্রতিনিধি, মানে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি সদস্য, লোকসভার সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত, তাই লোকসভার ক্ষমতাটা বেশি। এবার দেখো, আলোচনার সুবিধার জন্য উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্কের বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। দেখো, যে সকল বিষয় উভয় ক্ষমতা সম্পূর্ণ, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা কোন কোন ক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে। দ্বিতীয় বিষয় হচ্ছে খ নম্বর হচ্ছে, দেখো যে সকল বিষয়ে রাজ্যসভা লোকসভার অধিক ক্ষমতা ভোগ করে, আর যে সকল বিষয়ে রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। অর্থাৎ দেখো, উভয় কক্ষ কী কী বিষয়ে সমান ক্ষমতা অধিকার ভোগ করে। দ্বিতীয়ত হচ্ছে লোকসভা কোন কোন বিষয়ে অধিক ক্ষমতা ভোগ করে, আর কোন কোন বিষয়ে রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। তাহলে এই তিনটি যদি আলোচনা করি, তাহলে পারস্পরিক আমরা সম্পর্কটা পেয়ে যাব। তাহলে প্রথম যেটা হচ্ছে, দেখো লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সমান ক্ষমতা। তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ বলাই হয়েছে আগে, যে সমস্ত বিষয়গুলিতে সমান ক্ষমতা ভোগ করে সেগুলি হলো, দেখো প্রথম যেটা পয়েন্ট দেওয়া রয়েছে, নির্বাচন সংক্রান্ত ক্ষেত্রে সমান ক্ষমতা। তাহলে পার্লামেন্টে কি নির্বাচন হয়, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। তাই নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু উভয়েরই সমান ক্ষমতা, অর্থাৎ ভোটের যে মূল্য নির্ধারণ করা হয় এমপিদের, সেই কিন্তু প্রত্যেকেরই কিন্তু লোকসভার যতগুলো সদস্যের যত ভোটের মূল্য, রাজ্যসভারও ভোটের কিন্তু ততই মূল্য হয়। তার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও হচ্ছে, উপরাষ্ট্রপতি নির্বাচনও হচ্ছে। আবার তার রাষ্ট্রপতির পদচ্যুতির ব্যাপারে উভয় পক্ষ সমান ক্ষমতা ভোগ করে। অর্থাৎ যে রাষ্ট্রপতিকে যে পদচ্যুত করা যায়, ইমপিচমেন্ট পদ্ধতি যেটাকে বলা হয়, সংবিধানের 61 নং ধারা অনুসারে যেটা পদ্ধতি রয়েছে, পার্লামেন্টের উভয় পক্ষের উপস্থিত 2/3 সদস্যের যদি সমর্থনে প্রস্তাবটি গৃহীত হয় 14 দিনের আগে, নোটিশের আগের ভিত্তিতে, তাহলে কী হবে, রাষ্ট্রপতিকে কী করা যাবে, তাকে পদচ্যুতি করা যায়। তাহলে সমান ক্ষমতা রয়েছে। তাহলে কী হলো, কি নির্বাচন সংক্রান্ত ক্ষেত্রে এবং অপসারণের ক্ষেত্রেও রয়েছে। দেখো, অপসারণের ক্ষেত্রে আবার সমান ক্ষমতা, যেমন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ, কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক সভাপতি ও সদস্যদের অপসারণের ব্যাপারেই উভয় কক্ষ কিন্তু সমান ক্ষমতা ভোগ করে। অর্থাৎ যে আরও অপসারণ রয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচার একই পদ্ধতি, ওই যে 2/3 সদস্যের সমর্থন উভয় পক্ষের। তাহলে একই পদ্ধতিতে কি ইমপিচমেন্ট পদ্ধতি বলা হয় সুপ্রিম কোর্ট হাইকোর্টেরও বিচারপতি অপসারণের ক্ষেত্রে। তাহলে অপসারণের ক্ষেত্রেও কিন্তু উভয়ই কি সমান ক্ষমতা ভোগ করে। এবার তৃতীয় ক্ষেত্রে দেখো, আইন প্রণয়ন এবং সংশোধন অনুমোদনের ক্ষেত্রে উভয়েরই কিন্তু সমান ক্ষমতা ভোগ করছে। কি কি বলছে, সাধারণ আইন প্রণয়ন, জরুরি অবস্থার অনুমোদন, সংবিধান সংশোধন উভয় ক্ষেত্রেই সমান ক্ষমতা কিন্তু ভোগ করে। অর্থাৎ দেখো, যদি আইন প্রণয়ন করতে হয়,
তাহলে যে কোনো সাধারণ বিল পাস করতে গেলে কিন্তু দুই কক্ষেরই সমর্থন প্রয়োজন হয়। আবার দেখো সংবিধান যদি সংশোধন করতে হয় সেক্ষেত্রেও কিন্তু উভয় পক্ষেরই সমর্থন প্রয়োজন হয়। আবার দেখো জরুরি অবস্থা, যেখানে রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা রয়েছে 3 রকমের, সেই জরুরি অবস্থা কিন্তু অনুমোদনের জন্যও কিন্তু উভয় পক্ষই সমান ক্ষমতা ভোগ করে থাকে। শুধু খালি অনুমোদনটা লোকসভা কি যদি প্রত্যাহার করতে বলে তাহলে প্রত্যাহার করতে বাধ্য থাকে। যাই হোক, আমরা এখানে কিন্তু প্রায় সমান ক্ষমতায় রয়েছে। তাহলে কি কি বিষয়ে পেলাম? একটা নির্বাচন সংক্রান্ত ক্ষেত্রে পেলাম, একটা অপসারণের ক্ষেত্রে পেলাম, আর একটা পেলাম কি আইন প্রণয়ন এবং সংশোধনের অনুমোদনের ক্ষেত্রে। চতুর্থ নম্বর দেখো বলছে কি কমিশনের রিপোর্ট পেশ করার ক্ষেত্রে সমান ক্ষমতা। বিভিন্ন কমিটি এবং কমিশনের পর্যালোচনার ক্ষেত্রে উভয় পক্ষই কিন্তু সমান ক্ষমতা ভোগ করে থাকে। অর্থাৎ বিভিন্ন যে কমিটি রয়েছে, অ্যাডহক কমিটি রয়েছে, তারপর হচ্ছে কি পাবলিক অ্যাকাউন্ট কমিটি রয়েছে, এই যে বিভিন্ন কমিটির রিপোর্ট ও পর্যালোচনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সদস্যরই কিন্তু মানে উভয় পক্ষেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মানে উভয় পক্ষই সমান ক্ষমতা ভোগ করে। দেখো তৃতীয় পেজে দেখো, তোমাদের পেজটা একটু ভুল হয়ে গেছিলো, দ্বিতীয় পেজে দেখো অবমাননা করার ক্ষেত্রে উভয় পক্ষই কিন্তু সমান ক্ষমতা। উভয় পক্ষ বলতে লোকসভা এবং রাজ্যসভা উভয়ই কিন্তু সমান ক্ষমতা ভোগ করে। দেখো এখানে বলছে উভয় পক্ষ সভার অধিবেশন ভঙ্গ বা সভার অবমাননার জন্য নিজ নিজ সদস্যকে বা সদস্য নয় এমন ব্যক্তিকে শাস্তি দিতে পারে। অর্থাৎ পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিতে পারে, বা 7 দিন পার্লামেন্টের মধ্যে প্রবেশ করতে পারবে না। এরকম অনেক প্রায়ই ঘটনা ঘটে থাকে। স্পিকার যেটা করে থাকে, বা চেয়ারম্যান হিসাবে যে রাজ্যসভার যে চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি, এরকম সদস্যকে বহিষ্কার করতে পারে, যেটা অবমাননা করছে পার্লামেন্টকে। সেই জন্য অধিকার ভঙ্গের জন্য, মানে সভার অধিবেশন ভঙ্গ বা সভার অবমাননা করার জন্য বহিষ্কৃত করতে পারে। দুই পক্ষেই কিন্তু সমান ক্ষমতা ভোগ করে। তাহলে আমরা কি কি পেলাম? 1 নম্বর পেলাম কি সমান ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের সংক্রান্ত ক্ষেত্রে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে। তারপর কি পেলাম? যে অপসারণের ক্ষেত্রে, অপসারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা রাষ্ট্রপতি বা অ্যাটর্নি জেনারেল যেগুলো রয়েছে, উচ্চপদস্থ সরকারি কর্মচারী, যে রাষ্ট্রকীর্তকের সভাপতি যাকে বলা হয়, তাহলে এদের কিন্তু কি করতে পারে? উভয় পক্ষেরই দরকার অপসারণ করার জন্য। আবার দেখো আইন প্রণয়ন বা সংবিধান সংশোধনের ক্ষেত্রেও রাজ্যসভা এবং উভয়ের ক্ষেত্রেই দরকার। কমিশনের রিপোর্ট পেশ করতেও দরকার, এবং যদি সব অধিবেশন ভঙ্গ বা সভার অবমাননা করে তাদেরও আবার উভয় ক্ষেত্রেই কিন্তু সমান ক্ষমতা ভোগ করে পার্লামেন্টের। এবার দেখো কি কি ক্ষেত্রে লোকসভা বেশি ক্ষমতার অধিকারী। 1 নম্বর দেখো প্রথমে লেখা রয়েছে সরকার গঠন। কি লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদের জন্য নিযুক্ত করে, এবং সরকার গঠনের আহ্বান জানায়। সরকার গঠনে রাজ্যসভার কোনো ভূমিকা কিন্তু থাকে না। এবার দেখো সরকার প্রতি 5 বছর অন্তর অন্তর কী হয়? একটা সাধারণ নির্বাচন হয়। সেই নির্বাচন যে দলের কি হলো, যে দল সবচেয়ে বেশি সিট পেল, মানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা জোটের নেতা, বর্তমানে তো জোট রাজনীতি চলছে, এই জোট রাজনীতির ক্ষেত্রে যে নেতা বা নেত্রী সবচেয়ে যে দলের সদস্য সংখ্যা বেশি হবে তার মধ্য থেকেই সেই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবে। তাহলে কি হলো? তাহলে লোকসভার এখানে ক্ষমতা বেশি, প্রধানমন্ত্রী নির্বাচন হচ্ছে। রাজ্যসভার কিন্তু প্রাথমিক ক্ষমতা নেই, যেহেতু রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, একে কখনো ভেঙে দেওয়া যায় না। এবার দেখো সরকারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সরকারকে নিয়ন্ত্রণ কিভাবে করছে? শুধু সরকার গঠন নয়, সরকার তথা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে লোকসভা অধিক ক্ষমতা ভোগ করে। সংবিধানের 75(3) নং ধারা অনুসারে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছেই দায়বদ্ধ থাকে। লোকসভায় আস্থা হারালে সরকারের পতন ঘটে। অর্থাৎ দেখো এখানে দেখো স্পষ্টভাবে লেখা রয়েছে যে মন্ত্রিসভা যৌথভাবে, অর্থাৎ যদি কোনো মন্ত্রী যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সে লোকসভার কাছেই কিন্তু দায়বদ্ধ থাকে। ফলে কী হবে? আবার লোকসভায় আস্থা হারালে সরকার পতন ঘটে। আস্থা বলতে কি, প্রয়োজনীয় সংখ্যক যদি তাদের সিট না থাকে, মানে প্রয়োজনীয় সংখ্যক আসন যদি না থাকে, তাহলে কিন্তু সরকারের আস্থা হারানো বলা হয়, যেটা অনাস্থা প্রস্তাব নিয়ে আসতে হয়। ফলে কি ঘটে? যদি আস্থা দেখাতে যদি না পারে তাহলে কি সেই সরকারের কিন্তু পতন ঘটে। অর্থাৎ লোকসভার মাধ্যমে কিন্তু পতন ঘটে। রাজ্যসভার কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। অর্থাৎ সরকারকে একটা কিন্তু নিয়ন্ত্রণ করছে কে? তাহলে লোকসভা। এরপর দেখো আর্থিক বিষয়ে কিন্তু চরম ক্ষমতা ভোগ করে লোকসভা।
যেমন দেখো, অর্থ বিল একমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়, অর্থ বিল কিন্তু রাজ্যসভায় উত্থাপন করা যায় না। বলছে কি, রাজ্যসভায় অর্থ বিল নিয়ে আলোচনা বা তর্ক বিতর্ক বা সুপারিশ করতে পারে, কিন্তু কি করতে পারে, অর্থ বিল 14 দিনের বেশি আটকে রাখতে পারে না। কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে দেখার সিদ্ধান্ত হচ্ছে লোকসভার অধ্যক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। তাহলে দেখো, অর্থ বিল যেটাকে মানে আমরা বিলের পরে দেখবে, বিল হচ্ছে দুই রকমের, সরকারি বিল, সরকারিটা হচ্ছে মানে বিল দুই রকমের, সরকারি এবং বেসরকারি বিল, আবার সরকারি বিল দুই রকমের, একটা হচ্ছে অর্থ বিল, একটা হচ্ছে সাধারণ বিল। আমরা এই দেখলাম কি, সাধারণ বিলের ক্ষেত্রে কি দেখলাম যে উভয় পক্ষই সমান ক্ষমতার অধিকারী, কিন্তু আর্থিক বিষয়ে কিন্তু চরম ক্ষমতা ভোগ করে লোকসভায়, কারণ অর্থ বিলটা শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। আবার কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় লোকসভার স্পিকার। তাহলে রাজ্যসভার প্রাথমিক ভূমিকা কিছুই নেই। কি করতে পারে, আলোচনা সুপারিশ করতে পারে, কিন্তু কিছু পরিবর্তন করতে পারে না। অর্থ বিল কি রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পর সেটা লোকসভায় পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভায় সেটাকে পাঠানো হয়। 14 দিন পর যদি ফেরত না দেয়, তাহলে ধরে নেওয়া হয় যে রাজ্যসভায় বিলটি গৃহীত হয়েছে, তখন রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যায়। আর রাষ্ট্রপতি তো আগে থেকে স্বাক্ষর করা থাকে, অর্থ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে প্রথমেই, যেহেতু তার স্বাক্ষর নিয়েই বিলটি উত্থাপন করা হয়, সেক্ষেত্রে পরবর্তী সময়ে স্বাক্ষরের প্রয়োজনও হয় না এবং স্বাক্ষর দিতেও বাধ্য অর্থ বিলে। এবার দেখো, সাধারণ বিলের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, সাধারণ বিলের ক্ষেত্রে কি একটা লোকসভার প্রাধান্য দেখা যায়। কখন দেখা যায়, উভয় থাকলেও, বলছে কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি বিরোধ বাধে, তা কিন্তু মীমাংসা করার জন্য রাষ্ট্রপতি উভয় পক্ষের মধ্যে যৌথ অধিবেশন ডাকতে পারেন। এই যৌথ অধিবেশনে লোকসভার সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার জন্য লোকসভার ইচ্ছাই প্রাধান্য পায় এবং সাধারণ বিল পাস হয়ে যায়। অর্থাৎ দেখো, সাধারণ বিল নিয়ে বিরোধ সৃষ্টি হলো লোকসভা এবং রাজ্যসভার মধ্যে। এবার দেখো, রাজ্যসভার সদস্য কত বর্তমান যদি ধরতে যাই, তাহলে হচ্ছে কি 245, আর লোকসভার সদস্য সংখ্যা কত, 545। তাহলে কত বেশি, 300 সংখ্যা বেশি। তাহলে স্বাভাবিকভাবে দেখা যায় যখন যৌথ অধিবেশন হয়, তাহলে একসাথে দুটো সদস্যই হলো 545, আর এদিকে 245, তাহলে কত হলো, 790 জন। তাহলে 790 জনে যদি ভোটাভুটি হয়, দেখা গেল যে 350 আসন দরকার, তাহলে লোকসভার যে 350 আসন পেয়ে গেল, তাহলে রাজ্যসভার কোনো ভূমিকা থাকলো না। ফলে কি হলো, লোকসভার প্রাধান্য হচ্ছে কখন, যৌথ বা যুক্ত অধিবেশন বলা হয়, যখন অধিবেশন হয়। যুক্ত অধিবেশন মানে কোনো সরকার বিলকে নিয়ে যদি কোনো মতবিরোধ সৃষ্টি হয় সরকারের মধ্যে, মানে উভয় পক্ষের মধ্যে যদি মতবিরোধ সৃষ্টি হয়, তখন একটা যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের আবার স্পিকার। সেখানে আবার নির্ণায়ক ভোটটাও দেয়, যদি সমান সমান সংখ্যক ভোটটা পড়ে, তাহলে নির্ণায়ক ভোটটাও কিন্তু কে দেয়, লোকসভার স্পিকারই দেয়। তাহলে সব ক্ষেত্রে দেখা যায় লোকসভার প্রাধান্য বর্তমান। এরপর দেখো, পঞ্চম নম্বর হচ্ছে জরুরি অবস্থার বিষয়ে। জরুরি অবস্থার বিষয়ে কি বলা হয়েছে, যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 1978 সালে সংবিধানের 44তম যে সংবিধান সংশোধন হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের ব্যাপারে লোকসভার কোনো প্রস্তাব গ্রহণ করলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা প্রত্যাহার করতে বাধ্য থাকবে। একটা আমাকে বললাম, জরুরি অবস্থা অনুমোদন কিন্তু দরকার। অনুমোদন কে করবে, লোকসভা রাজ্যসভা উভয়ই করবে, কিন্তু প্রত্যাহার করার ব্যাপারে লোকসভাকে কিন্তু এই প্রস্তাবটা গ্রহণ করতে হবে। এটা হলো লোকসভায় অধিক ক্ষমতা বেশি বেশি ভোগ করছে। এটা একটা হলো জরুরি অবস্থার বিষয়, যেটা হচ্ছে, যেটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছে। এরপর দেখো, যেটা হচ্ছে 6 নম্বর, দেখো জাতীয় নেতা। প্রধানমন্ত্রী লোকসভার নেতা বা পার্লামেন্টের নেতা বা জাতির নেতা বলা হয়। রাজ্যসভার নেতার, জাতীয় নেতার কোনো সম্মান নেই এখানে, কারণ যে লোকসভা থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তাহলে কি দেখা যায়, যে তিনি সমগ্র ভারতের নেতা হয়ে যায়, অর্থাৎ সমগ্র জাতির নেতা হয়ে যায়, এবং তার সাথে সাথে পার্লামেন্ট বা শাসন বিভাগের যিনি প্রধান হলো, সেটাই হয়ে গেল কি তার, যদিও নিয়মতান্ত্রিক প্রধান রয়েছে রাষ্ট্রপতি, কিন্তু প্রকৃত যে প্রধান হলো সেটা হলো কি রাষ্ট্রের নেতা হয়ে গেল। তাহলে লোকসভায় কিন্তু জাতির নেতা হিসাবেই থাকছে। এরপর দেখো, এর পরের পেজটাই দেখো। এরপরে দেখো, বলছে যেসব ব্যাপারে রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। কি কি, দেখো, একটা স্থায়ী কক্ষ, রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, এই কক্ষকে ভেঙে দেওয়া যায় না। লোকসভা রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে, রাজ্যসভার মেয়াদ 5 বছর, অন্যদিকে রাজ্যসভার কার্যকাল সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। এখানে দেখো, একটা রাজ্যসভা কি বললাম, একটা স্থায়ী কক্ষকে ভেঙে দেওয়া যায় না, মানে সব দিন চলতেই থাকবে। কিভাবে চলবে,
যে একটা সদস্য 6 বছরের জন্য নির্বাচন হচ্ছে, আর প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করছে, আর তার পরিবর্তে আবার 1/3 সদস্য কি হচ্ছে, লোকসভায় এই রাজ্যসভায় চলে আসছে। তাহলে স্থায়ী কক্ষ ভেঙে দেওয়া যায়, কিন্তু লোকসভাকে কি রাষ্ট্রপতি কী করতে পারে, ভেঙে দিতে পারে। অনেকবারই ভাঙা হয়েছে, অনেকবারই অন্তর্বর্তীকালীন নির্বাচন হয়েছে, যেটা 5 বছর শেষ হয়নি, তারপরে আবার ভোট নিতে হয়েছে, এবং কার্যকালের মেয়াদ এখানে 5 বছর। কিন্তু রাজ্যসভার কার্যকালের মেয়াদ কিন্তু নির্দিষ্ট নয়, স্থায়ী কক্ষ। এবার এই দেখো এখানে 5 বছর বলা হয়েছে লোকসভার মেয়াদ, কিন্তু রাজ্যসভার মেয়াদ কিন্তু 6 বছর নয়, এটা স্থায়ী কক্ষ, এর মেয়াদ এখানে বলছে কি। অন্যদিকে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর, মানে যেমন যারা লোকসভার সদস্য হবে তাদের 5 বছরের জন্য হবে, কিন্তু রাজ্যসভার সদস্য যারা হবে 6 বছরের জন্য হবে। তাহলে একটা অধিক ক্ষমতা ভোগ করছে কে, স্থায়ী কক্ষ হিসাবে কে, রাজ্যসভা। দ্বিতীয় নম্বর দেখো রাজ্য তালিকাভুক্ত আইন। রাজ্য তালিকাভুক্ত আইন কি, জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করা উচিত বলে রাজ্যসভা প্রস্তাব দিলে পার্লামেন্ট সেই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 249 নং ধারা অনুসারে। লোকসভার এই দিকে কোনো ক্ষমতা নেই। দেখো আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অনুসারে কি হয়েছে, কতগুলি তালিকা তৈরি করা হয়েছে। কি কি তালিকা, একটা কেন্দ্রীয় তালিকা, অর্থাৎ কেন্দ্রীয় তালিকা থেকে কেন্দ্র সরকার আইন তৈরি করবে, রাজ্য তালিকাভুক্ত থেকে রাজ্য সরকার আইন তৈরি করবে, আবার যুগ্ম তালিকা থেকে উভয় সরকারই কি আইন প্রণয়ন করবে। কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয় থেকে তা আইন প্রণয়ন কখন করতে পারে পার্লামেন্ট, পার্লামেন্টে কে করতে পারে, রাজ্যসভাই করতে পারে। কখন করতে পারে বলছে কি, এখানে বলছে কি, মানে কোনো বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করা উচিত বলে যদি মনে করে, অর্থাৎ রাজ্যসভা যদি মনে করে, তাহলে কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। এটা সংবিধানের 249 নং ধারায় রয়েছে। লোকসভার কিন্তু এই ক্ষমতাটা নেই, রাজ্য তালিকাভুক্ত থেকে আইন প্রণয়ন করার প্রস্তাব দিতে পারে না। এটা একটা হলো। তৃতীয়ত কি, তৃতীয়ত দেখো সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে, সর্বভারতীয় চাকরি যেগুলো বলা হচ্ছে, দেখো রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জাতীয় স্বার্থে পার্লামেন্ট এক বা একাধিক সর্বভারতীয় চাকরির সৃষ্টির জন্য আইন প্রণয়ন করতে পারে। এটা 312 নং ধারা অনুসারে। অর্থাৎ সর্বভারতীয় চাকরি যেমন আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, ইন্ডিয়ান আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যেটা আইএফএস। তাহলে এই যে সর্বভারতীয় রয়েছে, এরকম কি সর্বভারতীয় চাকরির কতগুলো পদ সৃষ্টি করতে পারবে কে, রাজ্যসভার। রাজ্যসভার উপস্থিত এবং ভোট দানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যদি জাতীয় স্বার্থের জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হলো, সেই ডিপার্টমেন্টে একটা সর্বভারতীয় উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের নিয়োগ করার জন্য কি করতে পারে, একটা পদের সৃষ্টি করতে পারে। সেটাই হচ্ছে কি, এটা কিন্তু কার ক্ষমতা নেই, লোকসভার ক্ষমতা নেই, এখানে রাজ্যসভার সেই ক্ষমতাটি রয়েছে। এবার দেখো উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির উপস্থিতি এবং অপসারণ, দুটো কথা বলা হয়েছে। তাহলে দেখো এখানে কি, উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার ফলে রাজ্যসভার মর্যাদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটা সাংবিধানিক পদ উপরাষ্ট্রপতি, সেখানে কি পদাধিকার বলে তিনি হচ্ছে রাজ্যসভার সভাপতি, সেই কারণে কি একটা কি সাংবিধানিক মর্যাদা একটা বৃদ্ধি পেয়েছে। অপর ক্ষেত্রে দেখো যে উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব একমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায়, লোকসভায় নয়। যদি কোনো কারণে যদি উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হয়, মানে অপসারণ করতে হয়, সেই প্রস্তাবটা কিন্তু কোথায় করতে হবে, রাজ্যসভাতেই করতে হবে, লোকসভায় করা যাবে না। অর্থাৎ কি দেখা যায় যে রাষ্ট্রপতির ক্ষেত্রে কি লোকসভাতে প্রস্তাব উত্থাপন করতে পারে, রাজ্যসভাও পারে প্রস্তাব উত্থাপন করতে 14 দিনের নোটিশের ভিত্তিতে, কিন্তু উপরাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে একমাত্র প্রস্তাব উত্থাপন করার অধিকার কার রয়েছে, রাজ্যসভারই রয়েছে। তাহলে আমরা কি পেলাম, লোকসভার ক্ষেত্রে রাজ্যসভার ক্ষেত্রে কি কি বেসিক ভূমিকা রয়েছে। রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, তারপর হচ্ছে রাজ্য তালিকাভুক্ত থেকে তারা আইন তৈরি করতে পারে। তৃতীয় নম্বর, একটা সর্বভারতীয় চাকরির পদ সৃষ্টি করতে পারে। উপরাষ্ট্রপতির অপসারণ এবং উপস্থিতি, এটা একটা রয়েছে। এই 4টা জিনিস তাহলে আমরা প্রাধান্য বেশি পেলাম। এবার দেখো আমরা উপসংহারে কী লিখব, ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক বিশ্লেষণ করে বলা যায় যে কিছু ক্ষেত্রে সমমর্যাদা হলেও সামগ্রিক দিক থেকে লোকসভা রাজ্যসভার অপেক্ষা বেশি ক্ষমতার অধিকারী। এটা স্বাভাবিক ব্যাপারে, আমরা যেটি দেখলাম, যতগুলো পড়ে দেখলাম, এটা কারণও রয়েছে। ওই যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি কক্ষ হিসাবে লোকসভার গুরুত্ব স্বভাবতই বেশি।
ভারতীয় সংবিধানের রচয়িতারা সংবিধানের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রীতিনীতির ভিত্তিতে দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্কের রূপরেখা স্থির করেছে। অর্থাৎ ভারতের যে সংবিধান রচয়িতা যেটা রয়েছে, যেখানে যেহেতু লোকসভার প্রত্যেক জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে আসে, তার কারণে তার লোকসভার গুরুত্বটাকে বেশি দেওয়া হয়েছে। কারণ আমরা যেগুলো দেখলাম লোকসভার যে প্রাধান্য, সরকার গঠন, সরকারকে নিয়ন্ত্রণ, সরকারের যেগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো কিন্তু লোকসভার মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ হয়ে থাকছে। আর্থিক বিষয়ের কাজ, সাধারণ বিল পাসের ক্ষেত্রে কাজ, জরুরি অবস্থার অনুমোদনের ক্ষেত্রে কাজ, বা জাতির নেতা হিসাবে যে লোকসভার যে নেতা বা নেত্রী যে প্রতিষ্ঠিত হয়, এগুলো আমরা দেখেছি। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ভারতের শাসন বিভাগ থেকে। এর আগের দিনও বলেছিলাম MCQ 2 হবে, বড় প্রশ্ন অবশ্যই একটা হবে 8 নম্বরের। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে ভিডিওগুলো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আশা করি সকলেই বাড়িতে রয়েছে, সুস্থ রয়েছে।